আমার আন্দোলনের জায়গাটা ছিল নারায়ণগঞ্জ। আমি শুধু নারায়ণগঞ্জের সমিলগুলো দেখেছি। কথাটা শুনতে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাজ ছিল সমিলে গিয়ে কাঠ কেটে কাঠ সাপ্লাই দেওয়া আন্দোলনের জায়গাগুলোতে। তো যাই হোক, আমার ওই জুলাই স্মৃতিগুলা মনে যখন করি তখন খুব ভালো লাগে যে আসলে কিছুটা করতে চেষ্টা করেছি। আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যদি সর্বদলীয় মাঠে নেমে থাকে, সেটা হচ্ছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি 15ই জুলাই। এরপর যদি কেউ মাঠে নেমে তারা হচ্ছে এই আপনাদের ডিআইইউ এবং ইউআইইউ 16ই জুলাই নতুন বাজার মোড়ে। আমি ঠিক বলেছি? আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে কারেকশন করে দিবেন। আর 18 জুলাই সেটা হচ্ছে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রাক এবং ইসরোর সমন্বয়ে। এরপর থেকে আস্তে আস্তে সবাই যুক্ত হয়। বাংলাদেশের 9 বছর পর, 9 বছরের 9 সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারিনি। আর এখন এসে যখন কোথাও যায়নি, আমার বাসা আর আমার প্রতিষ্ঠান এর মধ্যেই আমি সীমাবদ্ধ রেখেছি। কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি। আমি বহু জায়গা থেকে আমরা দেখেছি, কোথাও যাইনি। খুব আড়ালে থাকতে আমি পছন্দ করি, কিন্তু আমাকে নিষিদ্ধ সংগঠন খুঁজে। আমার দোষটা কি ভাই? দোষ হলো, আমার দোষ নাই। আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এই সাহস কোথায় পেল তারা? এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে। এই সাহস পেয়েছে বৈষম্য এখনো রয়ে গেছে সে কারণে। এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের, যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারিনি। আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি। আরে পথ বহু দূর এখনো, সে পথে এখন হাঁটা শুরু করতে পারেনি। বিশ্বাস করুন, আপনারা যখন জুলাইয়ের স্মৃতি বলছিলেন, স্মৃতি বলতে গেলে বহুদূর পেছনে যেতে হবে আমাকে। অনেক প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে, প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে। আমার কাছে মনে হয় না আমার থেকে বেশি স্মৃতি কারো কাছে আছে, কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না, একদম পুরোপুরি ভিডিও রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি। এসব স্মৃতি খুবই মর্মান্তিক, এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয়। এতটুকু বলতে চাই, প্রত্যাশিত পথে আমরা এগোচ্ছি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে সবাই আলাদা আলাদা ভাবে আমরা বৈষম্যের শিকার হব, এবং সেই বৈষম্যের শেষ যে অবস্থান সেটি হলো ধ্বংস, অনেক কষ্ট। আমি সবার কাছে আহ্বান করবো সেই জায়গায় যেন আমরা না যাই। আর ফ্রেজার পিপল সম্পর্কে আমি বেশি, আমার স্মৃতি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। বহুদিন যাবৎ শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই জুলাইয়ের খোঁজেই ছিলাম যে কখন জুলাই আসবে। অনেক দেরি করে ফেলেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা গত বছর এই দিনে আমাদের হলো কি আমার বাবা, তারপর আসিফ ভাই, এই দুজনের বাবারা প্রেস কনফারেন্স করেছিল গতকালকে আর কি। আমরা নিখোঁজ ছিলাম 4 জন মানুষ, নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ এবং আমি রিফাত রশিদ। আমরা 4টা মানুষ নিখোঁজ ছিলাম। নাহিদ ভাইকে যদিও পরবর্তীতে পাওয়া যায়, সে আহত অবস্থায় ছিল। কেন্দ্রীয় সমন্বয়কদের ভিতরে আমাদের 3 জনের খোঁজ মিলেছিল গত বছর আজকের দিনে 24 তারিখে। ইন্টারনেট কানেকশনটা ফিরে আসে এবং আমাদের খোঁজটাও আসলে এই একই দিনের ভিতরে পাওয়া যায়। এই সময়টা আসলে বেশ কঠিন ছিল। আমরা যারা হলো যে গুমের শিকার বা নির্যাতনের শিকার, নিখোঁজের শিকার হয়েছিলাম, এর পরবর্তী সময়টা নিয়ে আমি আসলে বলবো, এই ঘটনাগুলো আপনারা যদি পত্রিকার ঘাটে পেয়ে যাবেন। এই ঘটনাগুলো আসলে বলা হয়, কিন্তু এই জায়গায় গণস্বাস্থ্য কেন্দ্রে যখন হসপিটালে যাই, তখন আমরা মিটিং এর ভিতরে বসি। মিটিং এ বসার পরে দুজন আলাদা আলাদা ফ্লোরে রেখেছিল। নাহিদ ভাইকে রেখেছিল উপরে, আরো কয়েকতলা উপরে। আসিফ ভাই এবং বাকের ভাইকে রেখেছিল 3 তলায়। 3 তলায় শুরুতে দেখা করি, পরে বললো যে নাহিদ ভাইয়ের সাথে দেখা করার জন্য ওখানে যাই। গিয়ে যখন একটু মিটিং করছিলাম, ওই মিটিং এর মধ্যে দেখতেছিলাম যে হলো গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজনের সংখ্যা বাড়ছে। গোয়েন্দা সংস্থার লোকজনের সংখ্যা যখন বাড়া শুরু করে, মানে এটা একটা ভাইব যাচ্ছিল যে এই মুহূর্তে তাদেরকে আবার গুম করে নেওয়া হবে, এরকম একটা অবস্থা, বাপু তাদেরকে তুলে নেওয়া হবে। সো ওই মুহূর্তে আমরা ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে হয়েছিল। ইনস্ট্যান্ট ডিসিশন গুলো আমাদের দুইটা কাজ, আমরা দুইটা সেল ওই সময় তৈরি করেছিলাম। কিন্তু আমাদের আন্দোলনের যে সমন্বয়কদের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের উপর বেস করে আমরা এতদিন আগাচ্ছিলাম, সেই স্ট্রাকচারটা অনেকভাবে কলাপস করেছে। বিকজ অফ সারা বাংলাদেশের যে আমাদের যে কানেকশনসটা, সেটা ছিল মাস ফর ইন্টারনেট বেসড। সো ইন্টারনেট যখন থাকে না, তো তখন আমাদের এই কানেকশন মেইনটেইন করে সারা বাংলাদেশ আন্দোলন পরিচালনা
ছিল। তখন আমাদের আবার নতুন করে ভাবতে হয়, আমরা দুইটা সেল গঠন করেছিলাম, একটা হলো লিগ্যাল উইং বা লিগ্যাল সেল, আরেকটা হলো গিয়া হেলথ উইং বা স্বাস্থ্য সেল। লিগ্যাল উইং ছিল সারা বাংলাদেশে এত এত শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করছিল, ছাত্র জনতাকে অ্যারেস্ট করছিল, তাদেরকে লিগ্যাল জায়গা থেকে হেল্প করা। আমাদের যে ইয়াং বড় ভাই ব্রাদার রয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির বড় ভাই ব্রাদার এবং প্রাইভেট ইউনিভার্সিটির অনেকেই যারা বড় ভাই ব্রাদার ছিল, তাদেরকে নিয়ে আমরা একটা উইং গঠন করেছিলাম। আর লিগ্যাল সেলটা নিয়ে ইনিশিয়াল স্টেজে দায়িত্বটা আমার ঘাড়ে আসছিল। তো আমরা ওই দিনটাতে, শুক্রবার দিন ছিল দিনটা, তো আমরা প্ল্যান করেছিলাম আমরা আবার একত্রিত হবো। কতদিনের ভিতর তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা আবার একত্রিত হই মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের কাছাকাছি একটা জায়গায় আমরা একত্রিত হই এবং আমরা ডিসিশন নিয়ে আমরা হসপিটালগুলো ভিজিটে যাব। বিশেষ করে যেখানে ভেতরে লাশগুলো তখন পর্যন্ত হলো গিয়ে যে আমরা যেটাকে বলি যে কোল্ড স্টোর বলি বা যেভাবে বলি মর্গে বলি রাখা হয়েছিল, ওই লাশগুলোর অনেকটা আসলে হদিস পাচ্ছিল না। এবং যাদের যাদের সাথে কথা হয়েছে তারা বলতেছিল কাউকেই তারা বুলেট থেকে নিহত হয়েছে এই জিনিসটা তারা সার্টিফাইড করেনি। দেখা যাচ্ছিল বুলেট ইনজুর, মাথা উড়ে গিয়েছে, বুকে লেগেছে গুলি, বা তাদেরকে দিয়েছিল হার্ট অ্যাটাক। যদি হার্ট অ্যাটাক দেওয়া না হয়, জ্বরে না মারা গেছে, কোভিডে না মারা গেছে, ডেঙ্গুতে না মারা গেছে, এইভাবে যদি ডেথ সার্টিফিকেট না দেয় তাহলে তারা যাবে না। তো আমরা রেকি করে ডিরেক্ট এই জিনিসটাকে একটু কনফার্মেশন করতে চাইছিলাম ডকুমেন্টেশনের জন্য। তো আমরা শুরুতে উত্তরের বাংলাদেশ মেডিকেলে যাই, সেখানে গিয়ে দেখলাম যে আসলে কোনো রোগী নেই। পরবর্তীতে যখন হলো হসপিটাল প্রশাসনকে জোরাজোরি করা হয়, তারা 10 তলায় নিয়ে যায়। 10 তলায় আমরা দেখেছিলাম আইসিইউতে রোগী। ওই ফ্যামিলির সাথে কথা বলে তারা বলেছিল যে একের পর এক লাশ এখান থেকে চলে যাওয়া হয়েছে, তাদের ছেলেকে রাখা হয়েছে। তাও সেটা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক জোর জবরদস্তি করে, লিঙ্ক লবিংয়ের মাধ্যমে। ওখান থেকে যখন নিচে নামার পর আমাদের প্রেস কনফারেন্স ছিল হসপিটালের নিচে নামার সময় আমরা একটু হলো কি একতলা নিচে দেওয়ার ফলে আমরা হলো কি কিসের দিকে চলে যাই, পার্কিং এ চলে যাই। পার্কিং এর যিনি দারোয়ান ছিলেন উনি বলে উঠেছেন যে লাস্ট কয়েকদিনের ভিতরে মিনিমাম 100 লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো হদিস ছিল না, যাদের কোনো কিছুই ছিল না, যাদেরকে আসলে আইডেন্টিফাই করা হয়নি। জাস্ট অ্যাম্বুলেন্সে ভরে ভরে কোনো একটা গাড়ি এসেছে, সেখানে ভরে ভরে তাদেরকে পাস করে দেওয়া হয়েছে। কোথায় এই লাশ কিভাবে গিয়েছে তারা জানে না। ওই লোকটা যখন এই কথাটা বলে তখন আমাদের আসলে ওই যে গভীরতাটা, যেহেতু দীর্ঘদিন, আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি দীর্ঘদিন যখন নিখোঁজ ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম, আমি এই জিনিসটা করতে পারি, ফিল করতে পেরেছি। এরপর যখন কুয়েত মন্ত্রী হসপিটাল, ওখান থেকে যাওয়া হয়, প্রেস কনফারেন্স একটা করলাম। আমাদের মূলত ফাইনাল প্রেস কনফারেন্স ছিল সোহরাওয়ার্দী হসপিটালে। কুয়েত মন্ত্রী মেডিকেলে যখন যাই, ওখানের ভিতরে আমরা গিয়ে দেখি পুরো মেডিকেলটা ফাঁকা। কুয়েত মন্ত্রী মেডিকেল ন্যাচারালি অনেক বেশি মাত্রায় হলো গিয়ে এটা ক্রাউডেড থাকে। এই হসপিটালটা যখন ফাঁকা দেখে মনে হচ্ছিল যেন এটা একটা ভুতুরে ঘর বাড়ি। হসপিটালটা অন্ধকার করে রাখা হয়েছিল, কোনো ডক্টর ছিলেন না, 2-1 অফিস স্টাফ ছিলেন এবং দারোয়ানরা 2-4 জন ছিলেন। তো তাদেরকে যখন জিজ্ঞেস করতেছিলাম তারা কোনো কথাগুলো বলতেছিল না। বাট যখন আমরা হসপিটাল থেকে বের হচ্ছি, ওই মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম যে সামনে কিছু পুলিশ বা হলো গিয়ে ডিবির গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা বুঝতে পারতেছিলাম যে আমরা ট্র্যাপ, আমরা এখান থেকে বের হলে, যেহেতু তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বের হলে আমাদেরকে অ্যারেস্ট করা হবে। তো ওই সময় আমি আমার এক বড় ভাই আনাব ভাই, বৈষম্যবিরোধী ছাত্র তিনিও কেন্দ্রীয় সমন্বয়ক, আমরা যখন ছাত্র অধিকার পরিষদ, আসিফ মাহমুদ যিনি বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা, উনি যে কমিটির প্রেসিডেন্ট ছিলেন, আনাব ভাই সেক্রেটারি ছিলেন, আমি আনাব ভাইকে কানেক্ট করি। আনাব ভাই আমাকে মুনতাসির রহমান নামে একজনের নম্বর দেন। আমি তখন তাকে কখনো দেখিনি বা চিনি না। ওই মানুষটাকে যখন আমি কানেক্ট করেছিলাম, উনি খুব প্যানিক ছিল এবং উনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং বলতেছিল যে কোনো একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা এই কোনো একটা গ্রুপ অফ পিপল বা কোনো একটা সেফ হাউসের ব্যবস্থা উনি করে দিতে পারেন কিনা, এটা হার্ড অ্যান্ড সোল ট্রাইটা করছিলেন। বাট ওই মুহূর্তে আমাদের সব থেকে বড় রিস্কটা ছিল যে হসপিটাল থেকে এক্সিটটা নেওয়া। একটা অ্যাম্বুলেন্স যখন আসে, তখন আমরা ওখানের ভিতরে 4 জন, গাফার ভাই সহ এখানের ভিতরে আমাদের উপস্থিত ছিলেন। তো ওই সময়টা একটু রিস্কি। আমরা যখন বের হচ্ছিলাম, আমাদের অ্যাম্বুলেন্সটা আটকায় ঠিক গেটে আটকে জিজ্ঞেস করে মাহিদ সরকার, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, এরা কি আছে কিনা। তো মাহিদ ভাই একটু মোটা তাজা দেখতে, আমরা ওনাকে সহায় ফেলি এবং এমন একটা অ্যাক্ট করি যে উনি হার্ট অ্যাটাক করেছেন, এই জন্য ওনাকে নিয়ে যাচ্ছে। আমরা বলতেছিলাম এদের কেউই নাই। এবং আমাদের সাথে গাফার ভাই ছিলেন, উনি বলতেছিলেন কথা, আমরা কেউ কন্ট্যাক্টে করতেছিলাম না, যেহেতু গাফার ভাইকে কেউ চিনত না। তো বাট ওদেরকে যখনই আমরা বলছি, অস্বীকার করেছিলাম, বাট তারা বলছে যে হলো গিয়ে আইডেন্টিটি কনফার্ম, এইটা বলে তারা কোন একটা ওয়াকি টকিতে হলো গিয়ে কাউকে একজন বললো যে আইডেন্টিটি কনফার্ম। আমাদের চেহারাগুলো যখন দেখা গিয়েছিল,
তখন আমরা হসপিটাল থেকে বের হই, শুরুতে একটা দুটা বাইক, তারপরে একটা গাড়ি, দুইটা গাড়ি, অনেকটা বলিউড সিনেমা, এই বলিউড বা হলিউড সিনেমার ভিতরে যেরকম দেখানো হয় কারচেজিং সিনেমার মতো, শুরুতে বাইক তারপরে গাড়ি এইরকম ভাবেই হচ্ছিল। কারণ আমাদের যিনি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন, ওনার নিজের ছেলেও আন্দোলন করেছিল এবং সে বলতেছিল ওই সময় হলে আমি এই রিস্কটা নিতাম না। বাট লাস্ট কয়েকটা দিন, লাস্ট 4টা 5টা 6টা দিন এত পরিমাণ লাশ উনি হ্যান্ডেল করেছেন এই মধ্যে দিয়ে, এবং তিনি এক পর্যায়ে জাতীয় ছিলেন যে সিটটা যদি আমরা একটু সাইড করি বা কোনো কিছু করি এখনো থাকবে, গাড়িতে কয়েকটা জায়গার ভিতরে রক্তের দাগ, রক্তের ছাপ লেগে আছে, ওটা তিনি তুলতে পারেন নাই, এত ব্যস্ত ছিলেন। সো ওই সময়ের ভিতরে আমরা কোথায় যাব না যাব, আমরা কখন এখন পর্যন্ত কোনো প্রকার সেই কোনো জায়গা বের করতে পারছিলাম না। নানাবিধ অনেকগুলো বলতেছিল কারো বাসা বা কোনো কিছু, বাট আমরা তখন ট্র্যাক হচ্ছিলাম, ফোনগুলো বন্ধ করে দিয়েছি, কানেকশনসের ঘাটতি ছিল। তো ওই মুহূর্তে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষার্থী, তো আমার মাথায় একটা জিনিস ক্লিক করেছিল। আমরা ঠিক কিছুদিন আগেই জুলিয়ান অ্যাসাঞ্জের ঘটনাটা পড়তেছিলাম, তাকে নিয়ে হলো স্টাডি করেছিলাম, এবং আমার যে হলো কি কিছু অফিসিয়াল ওয়ার্ক ছিল বা ছিল সেটাও জুলিয়ান অ্যাসাঞ্জের উপরে। তো আমার তখন মাথার ভিতরে কি খেয়াল আসে, আমরা যদি ডিপ্লোম্যাটিক এরিয়ার মাঝে যাই, ডিপ্লোম্যাটিক এরিয়ার ওই অঞ্চলগুলো যেহেতু হলো গিয়ে যে রাষ্ট্রের ডিপ্লোম্যাটিক এরিয়া তার টেরিটরি হিসেবে বিবেচিত হবে বা তার আশপাশটা, এই জায়গার ভিতরে অ্যাটলিস্ট আমাকে ফায়ার করতে পারবে না, যদি অ্যারেস্টও করতে হয় তার কোনো না কোনো একটা ডকুমেন্টেশন থাকবে। আমরা গুম হওয়ার ভয় পাচ্ছিলাম বা হলো গিয়ে আমাদের ফায়ার করতে গুলি করবে এই ভয়টা পাচ্ছিলাম। অ্যারেস্ট যদি হয় তাহলে তো কোনো ডকুমেন্টেশন থাকবে, এবং আমরা আমাদের কিছু ক্যামেরা বা কিছু মিডিয়ার মাঝে, আমাদের যেহেতু মিডিয়ার গ্রুপটা ছিল সেখানে কানেক্ট করে মিডিয়াকে জানা রাখতেছিলাম যে আমাদের প্রবলেম আছে, কিছু ভিডিও করে রাখতেছিলাম। আমাদের যিনি হলো অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে বলতেছিলাম একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে এই ভিডিওগুলো তার ফোনের ভিতরে দিয়ে দিচ্ছিলাম যে আপনি যদি আমাদের নিয়ে যান কোনোভাবে করে দিবে। ওই মুহূর্তে আল্লাহকে ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ওই মুহূর্তে মুন্তাসির ভাই কল আসে এবং তিনি বলেন যে আমরা একটা কন্ট্রাক্ট কনফার্ম করতে পারছি, তারা তোমাদেরকে আজকে এক রাতের জন্য শেল্টারের ব্যবস্থা করে দিবে এবং নেক্সট শেল্টারটা তোমাদেরকে দিবে। তিনি সম্পদের নামে নাম বলতেছেন একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা আমাদের তাদেরকে হেডকোয়ার্টার্স ওইখানের ভিতরে আনঅফিসিয়ালি রাখেন আর কি। ওই আজকে আমরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলছি, এখানে অনেকে কথা বলেছেন, তার নিশ্চয়ই অনেক মূল্যবান কথা বলেছেন। আমি শুধু যে দিকটাতে ফোকাস করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা জায়গাতে ছোট করা হয়। তাদেরকে যখন বলা হয় জুলাই গণঅভ্যুত্থানে তাদের অসীম অবদান ছিল, তাদেরকে খাটো করা হয়। খাটো করা এই জায়গা থেকে আমি যতদূর জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র জুলাই মাসে 18 তারিখে মাঠে নেমেছেন, ব্যাপারটা এরকম না। আপনাদের নিশ্চয়ই 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলনের কথা মনে আছে। তখন এই বার্তাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছিল যে ভ্যাট দিব না, বুকে গুলি কর। এই সকল কথাবার্তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামের আগে যুক্ত করা হয়, তাদের উপরে ভীষণ রকমের জুলুম করা হয়। এই জুলুমটা আপনারা না করে একই সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দেশের প্রতি যে সীমাহীন ভালোবাসার পরিচয় দিয়েছেন, সেটাকে যাতে কোনোভাবে বন্ধ করা না হয়।